এইটা একটা আমার একটা নিয়ে পুরো লম্বা একটা নিয়ে আর এমনি একটা নিয়ে তোমার বড্ড লেগেছে না? ছি 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 ছি! আপনারা আপনারা কি মানুষ? না না, আপনারা মানুষ নয়, আপনারা মানুষের নামে লজ্জা, কলঙ্ক, মানুষের মুখোশ পরা এক একটা ভণ্ড শয়তান পশু। জয়ী দুলাল পিছুটা করবো, তোরা কে কোথায় আছিস? আমার বাস কাটা কাটারি ডালিয়ায় আজ এই দুটো পশুকে আমি নিজের হাতে কেটে টুকরো টুকরো করে মায়ের পায়ে অঞ্জলি দেব। শান্ত হও সর্বাণী, শান্ত হও। ধরো ধরো আমাকে, ওঠো আস্তে, চলো চলো বাড়ি চলো। তোমার তোমার এই লাঞ্ছনা আমি যে আর সহ্য করতে পারছি না গো, সহ্য করতে। বাঁকুড়া আর্ট জেলার সদস্যবৃন্দদের হাতে মায়াকণ্ঠ পান্না চক্রবর্তী ট্রাস্টের পক্ষ থেকে 10,000 টাকার চেক তুলে দিচ্ছেন পান্না চক্রবর্তীর সুযোগ্য পুত্র শ্রীযুক্ত অমিতাভ চক্রবর্তী। আটচালা সংস্থা একটা যারা বাংলার প্রাচীনতম কলা সংস্কৃতির ধারক বাহক হিসেবে কাজ করে চলেছে।
শরীরটা খারাপ, তার উপর কাল সারা রাত্রি মাইকে ওই মাটি আমার হাঁচি থেকে একেবারে আমি কাশিতে পৌঁছে গেছি। জায়গাটাই বাজে কথা বলবেন না। স্যার, বাক্সটা কেমন খেলে নুন ঝাল সব ঠিক হয়েছিল তো? খুব ভালো। হোয়াট? না না না, এই নরম কচি মুরগি খেতে সারা বেশ ভালোই লাগে। মায়ের পায়ের গায়ের মাটি। মা, আচ্ছা মা, গায়ের মানুষগুলো ভালো আছে তো মা? প্রণাম মা। চলে না আমাকে। আমি মেয়েকে ছাড়বো না। আমি হয়তো বাপ, তাই না? মেয়ের উপর মায়ের বিষয় বুঝি, আমি ছাড়বো না। আমি ছাড়বো। আমাকে একটু মারতে মানে ধরিবাজিরা শেষ নেই। এই পাশে কোনো ভুল বোঝাবুঝি হয়, তার আপনার ছেলে এই আংটিটা পর্যন্ত ফেরত দিয়েছে। কি দিতে পারছেন নাকি কলির রাজা বলবেন যে আংটিটাও জাল? আমার মন বলছিল তুই আমার ছেলেকে বাড়ি ছাড়া করেছিস তো, কিন্তু তুই একটা
প্রজেক্টের কি উদ্দেশ্য ছিল, যে দক্ষিণবঙ্গ থেকে 6টা জেলা থেকে 6টা অ্যামেচার দলকে আমি বাছবো, যারা অভিনয়ের প্রতি যারা নিবেদিত প্রাণ, যারা কিছু করতে চায়, যারা অভিনয় শিখে অভিনয় মঞ্চস্থ করে তারা যেমন আত্মতৃপ্তি লাভ করে, ক্লাবের উন্নয়ন করতে চায়, সব কিছু করতে চায়। এইরকম 6টা টিমকে আমি বাছবো, যাদেরকে আমি যৎসামান্য কিছুটা পাশে থেকে তাদেরকে আমি আর্থিক সাহায্য করবো ওই ফান্ড থেকে। সবাই হাত তালি দিন একবার। হ্যাঁ, আমি জানি নিখিল গুপ্ত আমার চরম শত্রু। নিখিল গুপ্ত ভুবন ব্যানার্জির শত্রু, কিন্তু দারোগা ভুবন ব্যানার্জির শত্রু নয়। তার মানে কি তার কোনো শাস্তি হবে না? হ্যাঁ, শাস্তি হবে। আমি শাস্তি অধিকার আমার নেই। আমি অ্যারেস্ট করে ওই আদালতের কাছে পৌঁছে দেবো, আদালত এর বিচার করে শাস্তি দেবে, আর সেটাই মেনে নিতে হবে। কিন্তু আমার কোনো প্রমাণ নেই, আপনাদের কোনো প্রমাণ নেই। আছে, তোমার সমস্ত অপমানের সাক্ষী হচ্ছি আমি। না, আপনারা কিছুতেই ক্ষমা করবেন না। ওই নরকের কি রাউন্ডেন্ডাকে আপনারা কিছুতেই ক্ষমা করবেন না। শাস্তি দিন, শাস্তি। ওই চরম অপরাধীকে শাস্তি দিন। চরম শাস্তি। মিস্টার নিখিল গুপ্ত, আপনি বাড়ির ভিতরে যান। আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনাকে প্রোটেক্ট দেবো আমি এবং আমার পুলিশ প্রশাসন। আসি। অর্জুন আপনার কে হয়? অর্জুন আমার ছেলে। আপনি অর্জুনের মা? অর্জুনের মা হবে অন্য কোনো মহিলা, এটা আপনি ভাবলেন কি করে দারোগা বাবু? আপনার নামটা কি? আমার নাম শ্রীমতী আরতি ভট্টাচার্য। আরতি ভট্টাচার্য। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? হিন্দু ভাবে মেয়ে বৌদের যে স্বামীর নাম উচ্চারণ করতে নেই দারোগা বাবু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি কাগজ কলম দিচ্ছি, আমি লিখে দিই। না না, আমি অশিক্ষিতা, আমি লেখাপড়া জানি না। শুনেছি অর্জুন শিক্ষিত। হ্যাঁ, অর্জুন বিএ পাস। অশিক্ষিত মায়ের গর্ভে শিক্ষিত সন্তান হয় কি করে? দারোগা বাবু,
নির্মল মুখোপাধ্যায়কে মায়াকণ্ঠ সাংস্কৃতিক ট্রাস্টের পক্ষ হতে এই সাম্মানিক শংসাপত্র, সাথে একটি স্মৃতিফলক ও 5,001 টাকা অর্থমূল্যে প্রণামী প্রদান করে আমরা একই সাথে আনন্দিত ও গর্বিত। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি। মায়াকণ্ঠ পান্না চক্রবর্তীর স্মৃতি বিজড়িত মায়াকণ্ঠ ট্রাস্টের পক্ষ হতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এই বছর থেকে শুরু করল, মানে ইংরেজির 2026 বছর। প্রথম বছর মায়াকণ্ঠ ট্রাস্টের সকল ট্রাস্টির ঐকমত্যে আমরা যাত্রা জগতের কিংবদন্তি পুরুষ শ্রী নির্মল মুখোপাধ্যায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের পুরস্কারটা আমরা তুলে দিচ্ছি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমি অভিভূত জীবনের এই প্রান্ত বেলায়, এটা আমার কল্পনাতীত। পান্না বাবু বলবো না, পান্না দা বলবো, আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। একসঙ্গে কোনোদিন অভিনয় করিনি, কিন্তু আমাকে একদম ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন। পান্নাদা এমনও বলেছিলেন আমাকে, একদিন পান্নাদার আসরে উপস্থিত হয়েছিলাম, বলেছিলেন, দেখ নির্মল, উনি আমাকে তুই তো গাড়ি করে কথা বলতেন, দেখ নির্মল, আমি যেদিন থাকবো না সেদিন ঐতিহাসিক পৌরাণিক অভিনয়টা বিলুপ্ত হয়ে যাবে, আর তুই যেদিন থাকবি না সেদিন সামাজিকটা বিলুপ্ত হয়ে যাবে। আমার সবচেয়ে আনন্দ এই জন্য, আমি পান্না দা বলে বলছি, এই জন্য আমার স্পর্ধা নেই, তবু বলছি, কারণ তার অফুরন্ত স্নেহ আমি পেয়েছি। পান্নাদাকে আমি প্রথম দেখি সোনাই দিঘি বইতে, চন্দননগর একটা আসরে উনি সোনাই দিঘি বইতে যাদবের চরিত্র করেছিলেন। তখন চেহারাটা অনেকটা হালকা ছিল, পরে যেমন বেশ অনেকটা স্বাস্থ্য অনেক ভালো হয়েছিল, তখন একটু হালকা ছিল। কিন্তু তখন আমি অ্যামেচারে 2-1 শো করি, নিজের অ্যামেচারে। ওই যাত্রা দেখতে গিয়ে এত ভালোবেসে ফেলেছিলাম পান্নাবাবুকে, এখন বাবু বলছে এই মুহূর্তে, পান্নাবাবুকে, যে সবসময় আমার মাথার মধ্যে ঘুরতো, কী করে এত সুন্দর অভিনয় করবে। এমনকি তখন আমি আর্ট কলেজের ছাত্র, আমি তখন তার পরের দিন ওই যাত্রাটা দেখে আসার পরের দিনই এত ভালো লেগেছিল পান্নাদাকে, আমি পান্নাদের একটা পেন্সিল দিয়ে পান্নাদের একটা ছবি এঁকেছিলাম। ছবিটা হয়তো আজও আছে, কিন্তু কোথায় আছে আমার ঠিক মনে নেই, কিন্তু আমি অনেককে দেখিয়েছিলাম এই ছবিটা দেখতো কার মতো লাগে। যারা যাত্রাটা দেখেছিল তারা বলেছিল পান্না চক্রবর্তীর মতো এইটা। আর সেই পান্নাদার নামাঙ্কিত লাইফ অ্যাচিভমেন্ট আমার মতো সেই ভাগ্যবানের, আমার মতো ভাগ্যবান এই জন্য বলছি, আমি তখন থেকে পান্নাদার ভক্ত, এত ভালোবাসতাম। আমার কথায় নিশ্চয়ই বুঝতে পারছেন যে যখন আমি পেশাদারে আসিনি তখন থেকে আমি পান্নাদাকে ভালোবাসি। আর তারপরে পেশাদারে এসে সমানে সমানে যাত্রা করেছি, একসঙ্গে না করলেও স্বর্ণযুগের এই অধম একজন শিল্পী, দুরন্ত চলতো। স্বর্ণযুগ সম্বন্ধে যাদের ধারণা আছে তারা এটা বুঝবেন। কিন্তু আমি আজ নিজেকে ধন্য মনে করছি এই জন্য যে আমার অত্যন্ত আদর্শের মানুষ পান্নাদের নামাঙ্কিত এতগুলো সম্মান আমি পেলাম। আমি পান্নাদের উদ্দেশ্যে আমি শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাচ্ছি। প্রণাম।
গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলছি। এটা আপনাদেরও যেমন একটা জেনে রাখা দরকার, যারা আসতে পারেননি বা আপনাদের মাধ্যম দিয়ে অনেকেই হয়তো জানতে পারবেন। সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারের একটা স্কিম রয়েছে, যে স্কিমটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ভেটারান আর্টিস্ট। আমি জানি না, এটা আমি সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারে কিন্তু কোনোদিন লক্ষ্য করি না। একটা স্কিম রয়েছে, এই স্কিমের মাধ্যমে এটা কেন্দ্রীয় সরকার থেকে দেয়। এটা হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল জোন কালচারাল সেন্টার নাগপুর থেকে এটা দেওয়া হয়। কিন্তু আমাদের যে ইস্টার্ন কালচারাল জোন রয়েছে সল্ট লেকে, এটা তাদের মাধ্যমে প্রসেসিং হয়ে নাগপুরে যায়, ওরা আলটিমেটলি সিলেক্ট করে। রেকমেন্ডেশনটা কিন্তু যাত্রা একাডেমিকে করতে হয়। এতে যিনি নির্বাচিত হবেন মাসিক 6,000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন, বছরে 72,000 টাকা। তার মৃত্যুর পরে তার স্বামী বা স্ত্রীও পেতে পারে। এই উদ্যোগগুলো আমার মনে হয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায়, এই ফেসবুক ইউটিউবে লাফালাফি না করে যদি ধাপে ধাপে একটা সিস্টেমেটিক্যালি এগুলো করা যায়, অনেকেই উপকৃত হবে। আপনারা আমাকে যে কোনো সময় কন্ট্যাক্ট করবেন, আমি গাইডলাইনগুলো দিয়ে দিতে পারি। মিনিস্ট্রি অফ কালচারের যে সমস্ত আধিকারিকদের সাথে আমার আলাপ পরিচয় রয়েছে, তাদেরকে আমি এই ব্যাপারে কথা বলতে পারি। তাদের সঙ্গে এই বিষয়ে আমি জানতেও চেয়েছি, তারা বলে না, ওয়েস্ট বেঙ্গল যাত্রায় থেকে কিন্তু সেইভাবে আমাদের কাছে আলু আসেনি। এটার একটা প্রসেস রয়েছে। প্রথমে যাত্রা একাডেমি থেকে যারা রেকমেন্ডেশন যাবে ইস্ট সেন্ট্রাল, আমাদের ইস্ট কালচারাল জোন সল্ট লেকে, ওরা সেটা প্রসেসিং করে নাগপুরকে দেবে। নাগপুর সেটা অল ইন্ডিয়া বেসিস, এটা প্রত্যেক বছরই এটা দেওয়া হয়। খুব সম্ভবত জুলাই মাসে লাস্ট ডেট ছিল, এবছরটা মনে হচ্ছে পার হয়ে গেছে। অনুষ্ঠানটা তো আগে করা সম্ভব হয়নি, তাহলে হয়তো আমি আগে এই খবরটা দিতে পারতাম। ভবিষ্যতে এইরকম চলতে থাকবে। আরেকটা এই মায়াকণ্ঠ ট্রাস্টে যেটা এবছর থেকে চালু করা হয়েছে, সকলে অবসরপ্রাপ্ত যারা আছে তারা পাবে। প্রসেসটা এইরকম, রেকমেন্ডেশন দরকার, যেটা আমাদের যাত্রা একাডেমি দেবে। এটা রেকমেন্ডেশনটা নিয়ে ডকুমেন্টেশন আছে, প্রসেসগুলো গাইডলাইনগুলো পাঠিয়ে দেবো। তারপর আমাদের ইস্ট জোনাল কালচারাল সেন্টার সল্ট লেকে যাবে, ওটা সল্ট লেক থেকে ওটা করে ওরা ভেরিফাই করে ওরা পাঠিয়ে দেবে নাগপুরে। নাগপুরটা থেকে অল ইন্ডিয়াতে ওটা ডিস্ট্রিবিউশনটা হয়। ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। কিছু মানুষ থাকেন যাদের জীবন নিজেই এক মহাকাব্য। আলোচনার কেন্দ্রে না থেকেও তারা হয়ে ওঠেন এক যুগের পরিচয়। বাংলা লোকনাট্য যাত্রার ইতিহাসে তেমনই এক অনন্য নাম, পান্না চক্রবর্তী। কলকাতা শহর থেকে বহু দূরে হুগলি জেলার তৎকালীন প্রত্যন্ত গ্রাম আঁটপুর, সেখানকার এক হতদরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া এক উচ্চাকাঙ্ক্ষী কিশোরের স্বপ্ন ছিল অভিনয়কে জীবনের ব্রত করে তোলা। সেই স্বপ্নই একদিন তাকে পৌঁছে দেয় বাংলা যাত্রার সর্বোচ্চ শিখরে। তিনি শুধু একজন জনপ্রিয় নায়ক ছিলেন না, তিনি ছিলেন এক যুগের শিল্প প্রতিষ্ঠান। যাত্রা জগতও তাকে দুটি বিশেষ উপাধিতে সম্মানিত করেছিল, মায়াকণ্ঠ এবং দ্রোণাচার্য। মায়াকণ্ঠ কারণ তার দরাজ, সুললিত ও মায়াবী কণ্ঠস্বর ছিল এক বিস্ময়। তার সংলাপ, উচ্চারণ, স্বরক্ষেপণ এবং আবেগময় বাচনিক অভিনয় বছরের পর বছর পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ বাংলাভাষী দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। আজও তার কণ্ঠস্বর যাত্রা গবেষণার এক অনন্য বিষয়। মাননীয় দারোগা বাবু, এই চিঠি আমি সনাতন বাগদে লিখছি। শুনেছি ভেট না পেলে আপনি কারোর সঙ্গে দেখা করেন না, তাই ভেট দিয়ে গেলাম।
তবে ভবিষ্যতে আমি এর মূল্য কড়ায় গন্ডায় আদায় করে নেব। তোমার মতো ঘুষখোর দারোগা, নিতাই বণিকের মতো রক্তচোষা জমিদারদের আমি কাউকে বাঁচতে দেব না। বাগদিপাড়ায় যে পুলিশদের তুমি পাঠিয়েছিলে তাদের আমি ধরে নিয়ে যাচ্ছি। আজ রাত্রেই তাদের পরমায়ু শেষ হয়ে যাবে। তারপর মরবে লাঠিয়াল, রামলাল, রঙ্গলাল। তারপর মরবে নায়েব ল্যাংড়া বোস। সব শেষের পালা নিতাই বণিক আর তোমার। বাগদি ডাকা। আর নতুন কথা কি কেশব? এতদিন তো আমরা এই পথেই চলেছি। ওরা আমাদের অত্যাচার করেছে, আমরা গায়ে গায়ে গিয়ে ভদ্র বাবুদের কাছে চোখের জল ফেলেছি। ওরা আমাদের লাঠি মেরেছে, আমরা মুখ বুজে সহ্য করেছি। ওরা গুলি করেছে, আমরা কুকুর ছাগলের মতন অসহায় অবস্থায় মরেছি। কি লাভ হয়েছে তাতে? থেমেছে ওদের অত্যাচার, ভেঙেছে ওদের বিবেকের ঘুম। ভাঙবে, নিশ্চয়ই ভাঙবে। অপরাধীর সবচেয়ে বড় শাস্তি তার নিজের বিবেকের। বিবেক ওদের নেই কেশব। ওরা বাঘের চেয়েও নিষ্ঠুর, সাপের চেয়েও শয়তান। আমার একটা কথা শুনতে পারবো না? আমার একটা অনুরোধ। আমি রাখবো না। আপনি ভুল করতে যাচ্ছেন। কথা তো তুমি বলবেই, আমি জানি কেশব। নিশ্চিন্তে নিরুপদ্রবে তোমরা দেশ সেবা করে চলেছ, কিন্তু দেশের জন্য কোন সুখটা তোমরা বিসর্জন দিয়েছ আমাকে বলতে পারো? তোমার চোখের সামনে কি তোমার পরমাত্মীয় আগুনে পুড়ে মারা গেছে? ঘর থাকতেও কি তোমাকে আমাদের মতন বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে? তোমার ঘরের মেয়েদের হাত ধরে কি পুলিশ দারোগারা টানাটানি করেছে? তোমার জীবন কেড়ে দেওয়ার জন্য কি জমিদার হাজার হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে কেশব? হ্যাঁ বাবা, তাই তো আমি আসলা পরে রক্ত তুলে নিয়েছি। মহেশ, মহেশ, দেখ, স্বর্গ থেকে তাকিয়ে তুই দেখ, তোর বাবা জিতেছে, জিতেছে তোর বাবা। এতদিন আমি ভয় করেছিলাম রে, আজ ওরা ভয় পাচ্ছে। এতদিন আমি ওদের পায়ে ধরে দয়া ভিক্ষা করেছিলাম, আজ ওরা আমার পায়ে ধরে দয়া ভিক্ষা করছে। আমার প্রতিজ্ঞা আমি রাখতে পেরেছি মহেশ। হ্যাঁ মহেশ, তোর বাবার কাছ থেকে তোর শেষ উপহার নে। সভ্য ভদ্র মানুষের রাজা রক্ত নে বাবা, আজ প্রাণ খুলে হাস। আমিও হাসি, আমিও হাসি, তুইও হাস। দ্রোণাচার্য, কারণ তিনি শুধু নিজে অভিনয় করেননি, সৃষ্টি করেছেন অসংখ্য শিল্পী, গড়ে তুলেছেন নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রী। চিতপুরের বিখ্যাত যাত্রা দল অগ্রগামী, নাগ কোম্পানি, বিশ্বরূপ যাত্রা সংস্থা, লোকশিল্প সহ একাধিক প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে ছিল তার দূরদৃষ্টি, নির্দেশনা ও শিল্প ভাবনা। তার হাত ধরেই বহু যাত্রাদল প্রথম বছরেই রেকর্ড ব্যবসায়িক সাফল্য অর্জন করে স্থায়ী আসন পেয়েছিল বাংলার যাত্রা মঞ্চে। পান্না চক্রবর্তী কখনো প্রচারের আলো খুঁজে বেড়াননি। সংবাদ মাধ্যমের লাইমলাইট থেকে তিনি নিজেকে সচেতনভাবেই দূরে রেখেছিলেন। সহজ সরল জীবন, শিল্পের প্রতি নিষ্ঠা এবং আত্মপ্রচারের প্রতি অনাগ্রহ, এই তিন বৈশিষ্ট্যই তাকে সমসাময়িক অনেক শিল্পীর থেকে আলাদা করে তুলেছিল। ঈশ্বর প্রদত্ত প্রতিভা, অক্লান্ত সাধনা এবং যাত্রার নবজাগরণের মহাগুরু ফণীভূষণ বিদ্যাবিনোদ, গুরুপদ ঘোষ, পঞ্চু সেন ও বড় ভোলা পাল এর সান্নিধ্য ও আশীর্বাদ তাকে অল্প সময়েই পৌঁছে দেয় সাফল্যের শিখরে। পরবর্তী অর্ধশতাব্দী ধরে তার শিল্প প্রতিভার আলো ছড়িয়ে পড়ে বাংলা ভাষাভাষী অঞ্চল ছাড়িয়ে ভুবনেশ্বর, ইন্দোর, ভোপাল এবং দিল্লির মতো শহরেও। ৬০-এর দশকের গোড়ায় দিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে অনুষ্ঠিত বঙ্গ সংস্কৃতি উৎসবে মঞ্চস্থ হয়েছিল যাত্রাপালা, জন্মের অভিশাপ। সেই অভিনয় প্রত্যক্ষ করে মুগ্ধ হয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার পিসি, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত। ব্যস্ত রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যেও বিজয়লক্ষ্মী পণ্ডিত টানা ১০ দিন নিয়মিত সেই পালা দেখতে আসতেন এবং অভিনয় শেষে মেকআপ রুমে পান্না চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় মেতে উঠতেন। এরপরের ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি প্রধান অভিনেতা, নির্দেশক ও সম্পাদক হিসেবে বাংলা যাত্রাকে উপহার দেন ২ শতাধিক কালজয়ী সৃষ্টি। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভৈরবের ডাক, পাপের ফসল, বর্গী এলো দেশে, সম্রাট আলেকজান্ডার, প্রফুল্ল, জন্মের অভিশাপ, সোনাই দিঘি, খনাবরা,
ফাঁসির মঞ্চে, আমি মা হতে চাই, কে ঠাকুর ডাকাত, বান্দা, সূর্যমুখীর সংসার, ভোলা মহেশ্বর, ফৌজদার, পাগলা ঘণ্টা, বাগদি ডাকাত এবং মহাভারতের অগ্নিকন্যা। বৈচিত্র্যময় চরিত্রাভিনয়, অনবদ্য নির্দেশনা এবং অসাধারণ বাচনিক শক্তির মাধ্যমে তিনি প্রতিটি পালাকেই দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে দিয়েছিলেন। তার শিল্পজীবনের এই সৃষ্টিগুলি শুধু বাণিজ্যিক সাফল্যই অর্জন করেনি, বাংলা যাত্রার অভিনয় ঐতিহ্যকে নতুন উচ্চতায়ও পৌঁছে দিয়েছিল। ব্যবসায়িক সাফল্যের সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি কখনো নিজের যাত্রা দল গড়ে তোলেননি। তার বিশ্বাস ছিল, ব্যবসা একজন প্রকৃত শিল্পীর শিল্প সৃষ্টির পথে অন্তরায় হয়ে ওঠে, তাই ওটা আমার পথ নয়। সবচেয়ে বড় চরিত্র হচ্ছে মানুষকে টেনে আনা যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে একটি চরিত্র আমার আজ মনে পড়ছে, আনন্দবাবুর লেখা ফাঁসির মঞ্চে। কারণ একটা আসরেতে তখন গান হতো 12 দিন 14 দিন করে গান হতো, আজ থেকে 30 বছর 20 বছর আগে কথা। ফাঁসির মঞ্চ বই 12 দিন অভিনয় হয়েছে, 12 দিনই ফাঁসির মঞ্চ বই, অন্য কোনো বই নেয়নি। তারপর অনেক বই আছে, যেমন বামা খাপা, ভৈরবের ডাক, পাচন ভঙ্গিত অভিনয়। এখন হয়ে যাচ্ছে সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে, একটা চলতে গেলে লাইট সেখানে চলছে, একটা বিদ্যুৎ সেখানে ইলেকট্রিক আলোর সাহায্যে, যত কিছু হয়তো অন্ধকার সেখানে লাইটের সাহায্যে পূর্ণ হয়, তাহলে আমি আমার জীবন রাখবো, আর তা না হলে আপনারই আশ্রমের সামনে নিজের হাতের চিতা জ্বালিয়ে সেই চিতায় আমি আমার জীবন বিসর্জন দেব। ভগবান, জীবন বিসর্জন দেব। আমি তোমাকে, আপনি গুরু, গুরুরূপে পিতা, নররূপে আপনি আমার ভগবান। তোমার ভগবান আজ রাত্রে আমার প্রার্থনা শুনেছ, আপনিও আমার প্রতিজ্ঞার কথা জানেন। তোমার জন্য অম্বার নারী জীবন বিপন্ন, তাই আমার আদেশ তুমি অম্বাকে বিবাহ। এই অসম্ভব, এই অসম্ভব। গুরুদেব, গুরুদেব, আপনি আমার জ্ঞান দেন, আমার কাছে আপনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ স্বরূপ। আমি মাতৃ কেন অম্বার হাত ধরেছি, তাতে আমার সত্য ভঙ্গ হয়নি, তাই আমি আপনার চরণে মিনতি জানাই, আমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করতে আপনি আদেশ করবেন না। এই তোমার গুরু ভক্তি, গুরুর আদেশে আমি আমার জীবন দিতে পারি, কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করতে আমি পারবো না। আপনার এই অন্যায় আদেশ আপনি প্রত্যাহার করুন। তোমার কথা থেকে আমি অবাক হচ্ছি। আমি যে মহাশক্তিধর পরশুরামের শিষ্য, আমার শিষ্যত্ব কেড়ে নিয়ে তোমাকে অভিশাপ দিচ্ছে। তোমার অর্জিত বিদ্যা আমিও যদি ভগবানকে আমি আপনাকে ভক্তি করে থাকি, তাহলে আমিও বলছি আপনার প্রদত্ত অভিশাপ নিষ্ফল হোক। আমার খুব বিরূপ হবে না গুরুদেব। গুরুদেব, আমি মরবো, তবু বিবাহ করতে আমি পারবো না। ভাগ্যের প্রতিশ্রুতি তুমি মিথ্যা করে দিতে চাও। মনে রেখো, একবিংশতিবার আমি পৃথিবীকে বিপক্ষীয় করেছি, তখন ঈশ্বর হয়নি গুরুদেব। এত দর্প, এত অহংকার, সমগ্রদ্রোহে 1 সপ্তাহ পরে তোমাকে আমি দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করবো। এই যুদ্ধে আমি আপনার কাছে পরাজয় স্বীকার করবো। আমি মিনতি করছি, আমার খাদ্য বিচ্ছকে আপনি উপহাস করবেন না, তাহলে মহাপ্রলয় হবে। মহাপ্রলয় সমগ্রদ্রোহে আমি যদি পরাজিত হয়, আমার আদেশ আমি এই শিল্প সাধনার স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন 4 বার শ্রেষ্ঠ অভিনেতার জন্য দিশারি পুরস্কার, রাষ্ট্রপতি দপ্তর স্বীকৃত শ্রেষ্ঠ অভিনেতার সম্মান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং শতাধিক সরকারি ও বেসরকারি সম্মাননা। দীর্ঘ পেশাদার যাত্রা জীবনে টানা 4 দশকেরও বেশি সময় প্রধান অভিনেতা, নির্দেশক ও সম্পাদকের 1 নম্বর স্থান ধরে রাখা যাত্রার ইতিহাসে যা এক বিরল।
ইটা সংধ রলে কোরকো, তার মানে ভাষাটা উল্টে লেখা আছে, সোজা করলেই দাঁড়ায় রলে কোরকো, কুরকুলে সংধ ধ্বংস ইটা চাই, তাহলে হচ্ছে গুরুকুলের ধ্বংস। শুধু কঙ্কাল, শুধু পিতার কঙ্কাল। কে আছে ভাই? পান্না চক্রবর্তী ছিলেন শুধু একজন অসামান্য শিল্পী নন, তিনি ছিলেন এক বিনয়ী, অমায়িক এবং সর্বজন শ্রদ্ধেয় মানুষ। মঞ্চে তিনি ছিলেন নায়ক, আর মঞ্চের বাইরে সকলের প্রিয় পান্নাদা। আজও তার কণ্ঠের অনুরণন, তার সংলাপ, তার মন্ত্রোচ্চারণ এবং তার অভিনয়ের স্মৃতি বাংলা যাত্রার ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে বেঁচে আছে। বিজলী সরকার কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করার পর বিজলী সরকার এলেন যাত্রায়, চন্দ্রলোক অপেরায়। নীলাচলে মহাপ্রভু অমর প্রেম পালায় অভিনয়ের মধ্য দিয়ে পেশাদার যাত্রাপথের সূচনা হলো বিজলী সরকারের 1978 সালে। এরপর অভিনয় করলেন নিউ প্রভাস অপেরা, লোকনাট্য, অগ্রগামী, গণনাট্য, জনতা অপেরা, গীতাঞ্জলি অপেরা, রানার যাত্রা ইউনিট সহ বহু যাত্রা দলে। বিজলী সরকার অভিনীত উল্লেখযোগ্য যাত্রাপালা শিরি ফরহাদ, নল দময়ন্তী, বন পলাশীর পদাবলী, দেবী মালিনী, ওগো বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণদাসী পদ্মা, পাগলি ডাক্তার, নাগিনী বিমাতা, লক্ষ্মীর পদচিহ্ন, পুত্রহারার কান্না, জিটি রোডের মেয়ে, রঙ্গাবিল্লার ফাঁসি এবং গণনাট্যে দিলীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংবদন্তি সোনাই দিঘি যাত্রাপালাতেও বিজলী সরকার অভিনয় করেছেন। বিজলী সরকারকে তুলে দেওয়া হলো মায়াকণ্ঠ পান্না চক্রবর্তী স্মারক সম্মাননা। বিজলী সরকারের কাছে একটি বিশেষ অনুরোধ, একটি গান যদি উনি পরিবেশন করেন। আমি বিজলী সরকারকে অনুরোধ করব, কিংবদন্তি যাত্রা লক্ষ্মী বীণা দাশগুপ্তের গাওয়া কোনো যাত্রাপালা থেকে একটি গান যদি
আপনি পরিবেশন করেন। আজকের এই আনন্দ ঘন মুহূর্তে বীণা দাশগুপ্তার গান দিয়ে আমরা তাকে স্মরণ করতে চাই, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। সশরীরে তাকে উপস্থিত করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু সূক্ষ্ম দেহে তিনি আমাদের মধ্যে বিচরণ করবেন। আমি মনে সপেছি রাঙা পদে কৃষ্ণ ভাজে যাত সপেছি কৃষ্ণ পায়ে, আমি যাত সপেছি কৃষ্ণ পায়ে, কালুকে মোর ভয় কি আছে, আমি মনে সপেছি রাঙা পদে সভাড়ালিও কৃষ্ণ মাঝে যাত সপেছি কৃষ্ণ পায়ে। হরি আমার প্রেমের দেউল মন কাঁদনে গেঁথে মালা, হরি আমার প্রেমের দেউল মন কাঁদনে গেঁথে মালা, পরিয়ে দিন তোমার গলে প্রেমের ফাঁসি চিকনে থালা, তোমার মীরারানী ভিখারিণী, মীরারানী ভিখারিণী, দাও দেখা দাও ডাকো কাছে যাত সপেছি কৃষ্ণ পায়ে। ধন্যবাদ ধন্যবাদ। বন্ধ হলাম শুনে, শোনার কোনোদিন সুযোগ হয়নি, খুবই ভালো লাগলো। যাত্রা জগতের শেষ মহিলা সুপারস্টার কাকুলি চৌধুরী। যাত্রায় তিনি ভৈরব গঙ্গোপাধ্যায়ের মানুষ কন্যা। মমিনপুরে তার বেড়ে ওঠা। অভিনেত্রী মা কাজল চৌধুরীর থেকেই উত্তরাধিকার সূত্রে অভিনয়ের ধারা প্রবাহিত হয়েছে কাকুলি চৌধুরীর মধ্যে। অভাবের সংসারে অফিস ক্লাবে অভিনয়, বিভিন্ন অপেশাদার দলে অভিনয়, বেশ কিছু থিয়েটার গ্রুপে অভিনয় করে যাত্রায় আসেন 1984 সালে জগৎজয়ী অপেরায়। পালা ছিল ভৈরব গঙ্গোপাধ্যায়ের জয়ার সংসার। এরপর একে একে অভিনয় করেন লোকনাট্য, লোকবন্দনা, নিউ অপ্সরা অপেরা, ভৈরব অপেরা, সত্যনারায়ণ অপেরা, নাট্যধারা, বিশ্বভারতী, আনন্দমেলা, সন্ধ্যাদ্বীপ, নিউ অগ্রগামী যাত্রা দলে। উল্লেখযোগ্য যাত্রাপালা কলিযুগের বউ, কৃষ্ণ কলঙ্কিনী, মা যশোদা কাঁদে, মায়ের কোল শূন্য, থানায় যাচ্ছে ছোট বউ, বউ হয়েছে রঙের বিবি, জীবন এক জংশন, সত্যযুগ আসছে, ধান কাটছে নতুন বউ, মেনকা মাথায় দিল বোমটা, আজ কাকুলির বিয়ে, বোম্বাইকা বিবি, আমি মিস ক্যালকাটা, পদ্ম পাতায় ভোরের শিশির, অরণ্য আমার প্রেম, প্রেমের ঘাটে নৌকা ডুবি, সেই হারানো সুর ইত্যাদি যাত্রাপালায়। অনন্ত চক্রবর্তীর সঙ্গে তার জুটি সর্বজন বিদিত। যাত্রার সুপারস্টার অভিনেত্রী কাকুলি চৌধুরীর হাতে তুলে দেওয়া হলো মায়াকণ্ঠ পান্না চক্রবর্তী স্মারক সম্মাননা। এবারে আমি কাকুলিদিকে তার অনুভূতি ব্যক্ত করবার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা সবাইকে। আমার সত্যি কথা বলতে আমার গলা টলা কাঁপছে, কারণ এখানে যে সমস্ত যারা বসে আছেন, আমি তো তাদের নখেরও যোগ্য না। আমার ওদের সামনে কথা বলতে সত্যি খুব নার্ভাস লাগছে, কিন্তু স্পন্টেনিয়াস কথাবার্তা বলতে আমি একটু পারি আর কি। তাই আমি অনেকক্ষণ থেকেই মনে মনে রিহার্সাল করছি আমি কি বলবো এদের সামনে। যাই হোক, সবাইকে ভালোবাসি। জয়শ্রী মাসি, ভারতীদের সঙ্গে আমি অভিনয় করেছি, সীমার সঙ্গে অভিনয় করেছি। উৎপলদার সঙ্গে নায়িকা হওয়াটা হয়নি, অনুপ চলে এলো তাই। আর দিদিকে প্রচণ্ড শ্রদ্ধা করি, ভালো অভিনেত্রী, বিজেপি তো কোনো কথাই হবে না। এই বয়সেও যা দেখালে তুমি, বাপরে। লক্ষ্মীদির সঙ্গে কাজ করেছি, লতাদির সঙ্গে তো প্রচুর কাজ করেছি। এই মহিলার সঙ্গে আমার যাত্রা জীবন শুরু, জয়ার সংসার, সন্ধ্যা রায়, কোনো কথা হবে না, কোনো কথাই হবে না। চন্দ্রানিধি, আপনার সঙ্গে আমার অভিনয় করা হয়নি, কিন্তু আপনাদের নামের সঙ্গে আমি ভীষণভাবে পরিচিত। শ্যামদা আমার পাশে, আমার সঙ্গে 30টা বছর আমার হাত ধরে যে চলেছে, তার গুরু এবং আমার
রামানন্দ। গুরুদেব গুরুদেব গুরুদেব, এই ইংরেজের গুপ্তচর গুরুদেব। কি করে জানলে গুপ্তচর? আপনার হাতে চিঠিটা জাল। হ্যাঁ জাল। দেখবেন ওর এই দেখুন কোম্পানির টাকা, দেখেছেন? ওর গুপ্তচর বৃত্তির ওর বেইমানির পুরস্কার দেখুন, দেখুন। বেইমানির শাস্তিও পাবে নিশ্চয়, কিন্তু ওকে জিজ্ঞাসা করো, মানুষকে যন্ত্রণা দিয়ে এইভাবে হাসে কেন? গুপ্তচরকে মারবো না, শুধু মারলে মায়ের মন এইভাবে লেগে যেত না। গুরু গুরু, আমার সেই ছেলে কোথায়? এই ঘাতক কে? এই জল্লাদ সৃষ্টি করেছে কে? সময়, সময় হরমণি মহাকাল। রামানন্দ, দীর্ঘদিন থেকেই জানি তোমার মধ্যে রয়েছে ঘৃণার পাবক শিখা, কিন্তু সে অগ্নি যে শত্রু নয়, তোমাকে নিজেকেও দগ্ধ করতে শুরু করেছে, এটা তো জানতাম না। নিজেকে নয় গুরুদেব, গুপ্তচরকে। গুপ্তচর। তুমি একটু একটু করে মানুষের মৃত্যু যন্ত্রণা উপভোগ করছো। মানুষ নয় গুরুদেব, গুপ্তচর। ও মানুষ, দরিদ্র মানুষ। আকস্মিক যোগাযোগে তুমি আজ সন্ন্যাসী ও গুপ্তচর, কিন্তু বিপরীতটাও তো হতে পারতো রামানন্দ। পেটের দায়ে জীবনের চৌরাস্তায় এসে তুমিও তো ভুল পথে বাঁক নিতে পারতে। আমি নিইনি গুরুদেব। তাই আজকে এই ভোগতালনা আমাদের না অমৃত্যু ঘৃণা। নির্বোধ নির্বোধ নির্বোধ। আমরা ঘৃণা করি না, ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি বলেই তো এত বড় যুদ্ধ। ভালোবাসলে শত্রু বধ করবো কি করে গুরুদেব? যদি ভালোবাসি তাহলে ধর্মযুদ্ধে জয়লাভ করবো কি করে গুরুদেব? ধর্মযুদ্ধে শত্রু নিধন হবে বই কি, ছলে বলে কৌশলে, কিন্তু যুদ্ধের বাইরে শীতল মস্তকে একটা মানুষকে যন্ত্রণা দিয়ে যে আনন্দ পায়, সে কি সন্ন্যাসী রামানন্দ? এ যুদ্ধের পরে তুমি কি করবে? আমি এই যুদ্ধের পর থাকবো না গুরুদেব। আনন্দ, থাকবো না। আমার মনের জন্য চিন্তা করবেন না গুরুদেব, আমার তো মন নেই। আমি তো আপনাদের হাতের একটা তরবারি মাত্র, তাই না? সন্ন্যাসীর তরবারি। ইস্পাত খণ্ডের কি আর মন থাকে গুরুদেব? রামানন্দ, তুমি আমাদের শ্রেষ্ঠ যুদ্ধাস্ত্র, আমাদের গর্ব, কিন্তু একই সঙ্গে বলি রামানন্দ, রামানন্দ, তুমি তুমি আমার লজ্জা। গুরুদেব, চিরাগ আলী, ভবতারণকে বাইরে নিয়ে এসো, একটি গুলি করে ওর যন্ত্রণার অবসান ঘটাও। বলতে বাধ্য হচ্ছি, মন্বন্তর তো বাল বাচ্চা আমরাও হারিয়েছি, কিন্তু তোমার মতন পশু তো হতে পারলাম না। আসল কথা, ও তো কৃষক নয়, কোনদিন চারা গাছকে জন্ম দেয়নি। ও মানব পণ্ডিত ছিল, সংস্কৃত পড়ে পুঁথি পড়ে ও বিদ্বান হয়েছে, কিন্তু মায়ের সঙ্গে সহজ ভাষায় কথা কইবার সরল ভাষাটুকু আজ ভুলে গেছে। যাদের জন্য করি চুরি তাই বলে চোর। মা, আমি সারাদিন ঘোড়া ছুটি এসেছি, আমি ক্লান্ত, ক্ষুধার্ত, আমার খেতে দাও। অন্ন জল তৈরি আছে, ঘরে এসো। কদমতলার গ্রামটা দেখেছ মা? দেখেছ তুমি? দেখেছ তোমরা? মেয়েদের ধর্ষণ করে করে উলঙ্গ মৃতদেহের স্তূপ সাজিয়ে রেখে দিয়ে গেছে, পরিহাস করে ওই একটা কৈলিক, একটা সবুজ হিন্দু মুসলমান ফকির সন্ন্যাসী ওই বিধ্বস্ত নারী দেহের ওপর দুটো উদ্ধত ব্যঙ্গ। জানো জানো, ওই মেয়েগুলোর মধ্যে কয়েকটির বয়স 12 বেশি নয় মা।
তুমি ক্লান্ত বললে না, তাহলে অযথা চিৎকার করছো কেন? ওরা ইংরেজ দস্যু, মারাঠা দস্যু হলেও তাই করত। পররাজ্যগ্রাসী দস্যুরা চিরদিনই তাই করেছে। কিন্তু তুমি তুমি না সন্ন্যাসী। আমরা যোদ্ধা সন্ন্যাসী। এ যদি সত্যি না হয় তাহলে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের বলা সমস্ত মানে মিথ্যা। শ্রীকৃষ্ণ কেন বলেছিলেন অর্জুনকে তাহলে ওই বিপদাপন্ন কর্ণকে বধ করতে কেন বলেছিলেন? সারাদিন আপনি অনেক বীরত্ব দেখিয়েছেন, এখন এই গভীর রাতে নির্জন অরণ্যে আর অর্জুন সাজবেন না। কোথায় আপনার? তুমি বলো তো, আমি কি উন্মাদ হয়ে যাচ্ছি? ঠিক উন্মাদ নন, তবে কর্তব্যে বড় বেশি জড়িয়ে পড়ে। যাকে ওসব কথা নিশ্চয়ই একটা প্রশ্ন করবো, কাউকে বলবেন না যেন। না, বলবো না। সেদিন আপনি বাজপুরে গিয়েছিলেন না? হ্যাঁ, গেছিলাম। সেখানে আমার গৌরদাস কেমন আছে, মানে কেমন আছে আমার গৌর? আপনি কাউকে জিজ্ঞাসা করেছিলেন? না, আমি তো কাউকে জিজ্ঞেস করিনি। আপনি জানতেন সে আমার ছেলে? হ্যাঁ, জানতাম। এও জানতেন আমি 1 বছর ছেলের মুখ দেখিনি? এও জানতেন তার প্রাণ নিয়ে টানাটানি সেখানে? আমি জানতাম। আপনি গিয়ে অনেকক্ষণ রইলেন, নানা কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনার তো একবারও মনে হলো না যে একজন মায়ের জন্য একটুখানি শান্তি বয়ে নিয়ে যায়? সত্যি তো আমার তো একবারের জন্য মনে পড়েনি। যুদ্ধের প্রয়োজনীয় খবর নেওয়া ছাড়া আমার কোনো খবর নেওয়ার কথা মনে নেই। মানুষ নয়, অথচ শুনেছি একদিন আপনার স্ত্রী ছিল, মেয়ে ছিল, তাদের আপনি চোখের সামনে মরতে দেখেছেন। কই নিজের মরা মেয়ের কথাটা ভেবে তো আমার ছেলের খবরটা আপনি এনে দিলেন না? ওরা তাকে মেরে ফেলবে, আপনি জানেন না? সত্যি তো মানুষকে ঘৃণা করতে করতে আমি কি সত্যি মানুষকে ভালোবাসতে ভুলে যাচ্ছি? আমি কি কিন্তু মাঝে মাঝে আমার তো মনে হয় যে অতীতের ঘনায়মান ছায়ার পার থেকে মুক্ত আমাকে ডাকছে, হাতছানি দিয়ে ডাকছে। তার কণ্ঠস্বর আমি স্পষ্ট শুনতে পাই। আর তখনই তো রামানন্দগিরি আমার হয়ে ওঠে পিতা। ব্রাহ্মণ যা বলেন তাই বেদ বাক্য, এই জ্ঞানে আপনাকে তো স্বীকার করে নিলাম। বাস্তবে অবশ্য আপনার দয়াময় মূর্তি আমি কখনো দেখিনি। সেটাও তো রামানন্দগিরি। তোমরা দেখতে পাও না, আমার চোখের দিকে তাকাও দেবী। কি দেখছো বলো কি দেখছো? শুধু ওই বর্বরের রক্ত তৃষ্ণা, আর কিচ্ছু নয়। ছাড়ুন আমাকে। না, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। তাহলে কি করে বলবো তোমায় যে আমি ভালোবাসতে জানি? আমি তোমাকে ভালোবাসি। আপনি এই মুহূর্তে যেটা বললেন সেটা যে আপনার সন্ন্যাসী মহাত্যাগের শপথকে চূর্ণ করছে, এটা নিশ্চয়ই বোঝেন। মহাত্যাগের শপথ তো কবেই চূর্ণ করেছি। স্বামী কৃপানন্দ তো বলেই গেলেন আমিও। আপনি একটা প্রচন্ড অনিয়ম। আপনি হয়তো অনায়াসে শপথ ভঙ্গ করতে পারেন, কিন্তু আমি তা পারি না। তাই স্বামীহারা প্রফুল্লমণিকে নিয়ে এই খেলা আর খেলবেন না। না, খেলা নয়। রামানন্দগিরি কখনো খেলা করতে জানে না দেবী। যদি তাই করতে পারতো, শত্রুবধের সময় সমস্ত ঘৃণাকে যদি উদ্গার না করে থাকতে পারতো, তবে তো বেঁচে যেত। যদি কাউকে ভালোবেসে সেটাকে গোপন করে রাখতে পারতো, তবে তো তাকে স্বামী কৃপানন্দের গুরুর লজ্জা হয়ে বাঁচতে হতো না। খেলা আমি করি না দেবী, খেলা আমি করি না। এটাকে খেলা বলেই ধরবেন, কিন্তু না হলে কি কৈফিয়ত দেবেন নিজের কাছে? তুমি কি চাও যুদ্ধে প্রাণ বিসর্জন করে প্রায়শ্চিত্ত করি? হ্যাঁ, এটাই তো আমাদের নীতি। আপনার কর্তব্য আপনি নির্ধারণ করুন। দয়া করে আমার কাজে ব্যাঘাত ঘটাবেন না। মনের মধ্যে পাষাণ চাপিয়ে দেবী চৌধুরানীর বন্দুকের টিপে বিঘ্ন ঘটাবেন না। দয়া করে আমাকে যুদ্ধ করতে দিন।
হ্যাঁ আমরা তাহলে ভিতরেই যাচ্ছি শশাঙ্ক। চল। গড়ি বাঙালি ওই সিদ্ধ পুরুষ দেখে আসি বাবা কি করছে। এটা কিন্তু একদম ঠিক করছো। এটা আসুন সাহেব আসুন 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 না, না, না। এক ধারসে আপনি হাতি দিয়ে গ্রাম ভাঙতে ভাঙতে যাবেন, এটা কিরকম কথা মিস্টার ক্লিফটন? সন্ন্যাসীদের হাতে মার খেয়ে নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার করা, এটা ওই ইংরেজ ঐতিহ্য, পুরনো ঐতিহ্য বলুন, এক্ষেত্রে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? নিরীহ গ্রামবাসী সবাই ভেবে সবাই বিদ্রোহীদের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত। পুরো দেশটাই বিদ্রোহী? হ্যাঁ, আমরা এতদিন যাদের নিরীহ গ্রামবাসী বলে ভেবে এসেছি না, তারা সবাই সন্ন্যাসী ফৌজের সৈনিক। একদিন গ্রামে আগুন দিলাম, তারপর সেখান থেকে বেরিয়ে এলো একটা কালো শয়তান, আর আমাদের কোম্পানির ফৌজ তাকে গুলি করলো। মেয়েদেরও? অবশ্যই। পরে এই হাত দিয়ে না 90টা মেয়ের লাশ গুনেছি আমি। বাহ বাহ বাহ, অপূর্ব। তাই এরকম সাহসিকতার পুরস্কার স্বরূপ কোম্পানি মেডেল দেয়নি আপনাকে? আচ্ছা ক্যাপ্টেন ক্লিফটন, ওগুলো সব আমি নিজে হাতে লাগিয়েছি। আমি ফোর্ট উইলিয়ামকে গার্ডেন অফ ইডেন বানিয়ে ছেড়েছি কিনা বলুন। হ্যাঁ সাহেব সাহেব বলছিলাম যে এইসব পরে বলা যাবে, মানে একটু আমার দিকে না উত্তর দিকে নেক নজর দিন। আপনারা কি আপনারা তো কালাপানি পেরিয়ে বিলেত চলে যাবেন, রামানন্দ তো আমার। কে বিলেত চলে যাবে? না, বিলেত চলে গেলে হবে না, যুদ্ধ করতে হবে, যুদ্ধ, এবং সেই যুদ্ধে জিততেও হবে। প্রফুল্লমণিকে যদি ধরা না যায় তাহলে এমন ব্যবস্থা করো যে প্রফুল্লমণি নিজে এসে আমাদের ধরা দেয়। ছেলে ছেলে হুজুর ছেলে। আপনি আবার মুখ খুলেছেন। আপনি নিশ্চয় জানেন ও কি বলতে চাইছে, ওকে বলতে দিন। হ্যাঁ, কোন ছেলে, কি ছেলে, কার ছেলে? তুমি ছেলেটাকে নিয়ে কি করতে চাইছো? তুরুন ঢুকবো হুজুর, তুরুন ঢুকবো। What kind of punishment is this, Captain Daniel? এক ধরনের নবাবী শাস্তি, প্রকাশ্যে কোনো স্থানে খুঁটির সাথে বেঁধে চাবুক প্রভৃতি মারা এবং না খেতে দিয়ে মেরে ফেলা। হ্যাঁ হুজুর, গৌরকে তুরুন ঢুকবো আর ওই খবরটা চারিদিকে রটিয়ে দেবো। ও সালাদের না অসংখ্য গুপ্তচর হুজুর। হ্যাঁ, এই দুদিন যেতে না যেতেই ওই দেবী চৌধুরানী হাপুস নয়নে কাঁদতে কাঁদতে নিজের চোখের জলে ঘোরাঘুরি খেয়ে আপনার এখানে। হ্যাঁ, টাকা পেলে হুজুর মা তো ওই বাঙালি মায়েদের না আমি সব নারী নক্ষত্র জানি হুজুর। এই বাঙালি বর্বরটা এতদিনে ইংরেজ হয়ে উঠেছে। ক্যাপ্টেন ডেলেন, আপনি অযথা চিন্তা করবেন না। বাঙালিরা ওনার এতটাই অভ্যস্ত যে ছেলেটা না খেতে পেয়ে আনন্দেই মরে যাবে। তাহলে আপনারা বেরিয়ে পড়ুন। আমার তো গোছানোর কিছু নেই, জাহাজে উঠে পড়লেই হলো। জাহাজ? হ্যাঁ জাহাজ, আমি ইংল্যান্ড যাচ্ছি, আর এরা যাচ্ছে উত্তরবঙ্গে, যার কাতার। ক্যাপ্টেন ডেলেন, আপনার চাকরির মেয়াদ কিন্তু এখনো পুরো, অতএব পলাতক হিসাবে আমি আপনাকে ফাঁসি দিতে পারি, জানেন তো? তাই দিন এক কাছা দড়ি জোগাড় করে আনি আমাকে ঝুলিয়ে দিন, তাহলে অন্তত এই সন্তানের ক্ষুধাকে রাজনৈতিক চাল হিসেবে ব্যবহার করতে শিখতে হবে না। সন্তানকে যন্ত্রণা দিয়ে মাকে গ্রেপ্তার করার এই ব্রিটিশ সভ্যতা শিখতে হবে না। আচ্ছা ক্যাপ্টেন ডেলেন, তুমি এতদিন বাঁচলে কেন বলো তো? হোয়াট? নিজেকে আফিমের নেশায় ডুবিয়ে রেখেছো, তুমি নিজেকে প্রশ্ন করো কেন এতদিন বাঁচলে? যুদ্ধে তো মরতে পারলে না, তোমার মৃত্যুটা কি অসহায় নিঃসঙ্গ হবে একবার ভেবে দেখেছো ক্যাপ্টেন ডেলেন? তাই বলে লক্ষ্য অভিশাপ মাথায় নিয়েই ওয়ারেন হেস্টিংসের মতো অমরত্ব আমার চাই না। সে অমরত্ব তোমার ভাগ্যেও নেই। তুমি ওয়ারেন হেস্টিংস হবে কি করে? দেখে এই শশাঙ্ক দত্ত যা খুশি করুক, এই তোমার ইচ্ছে, তাই তো? শশাঙ্ক যা খুশি করবে মানে? তুমি না থাকলে ও হবে একচ্ছত্র অধিপতি। একটা সাধারণ ছেলের মৃত্যু যন্ত্রণায় তুমি কাতর হয়ে পড়ছো, আর এই যদি একচ্ছত্র অধিপতি হয় তাহলে বুঝতেই পারছো আগামী দিনের অন্তঃসত্ত্বা মহিলারা সব বিপন্ন হয়ে উঠবে। হ্যাঁ,